আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মরিয়ম আক্তার জ্যোতি। পর্ব 9। বর্তমান। সাফওয়ান খান এগুলো ভেবে দীর্ঘ একটা শ্বাস ফেলে। সেই দিন যদি পুলিশকে টাকা দিয়ে ছেলেকে তাদের সাথে না পাঠাতো, সেদিন যদি আর একটা বার ছেলের কথা শুনতো, তাহলে হয়তো তাদের বাবা ছেলের সম্পর্কটা এমন অনুভূতি হতো না। উনি এসব চিন্তা ভাবনা করে স্ত্রীর পানে তাকিয়ে বলল, দুপুর হয়ে গেছে, খেতে দাও। সানজিদা খান স্বামীর কথায় আর কথা বাড়ালেন না। মাথায় কাপড় দিয়ে খাবারের টেবিলে এসে সবার জন্য খাবার বাড়লেন। জ্যোতি থাপ্পড় দেওয়া গালে হাত ডলতে ডলতে খানবাড়ির ভেতরে গেট খুলে ঢুকলেন। কিছুটা ভেতরে আসতে ওর চোখে পড়ল সুইমিং পুলের ওপর। সেখানে রোদ, ইভা, ফারি, মনি একসাথে মজা করে গোসল করছে। এটা দেখে ওর চোখ তো কোটর থেকে ওঠার উপক্রম। গালের ব্যথা ভুলে দৌড়িয়ে উপরে নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবারও একই রকম দৌড়িয়ে নিচে সুইমিং পুলের সামনে এসে কোমরে 2 হাত গুজে বলল, তোমরা আমাকে রেখে মজা করে গোসল করছো? একটু ওয়েট করলে কি হতো, আমি তোমাদের সাথে গোসল করতে পারতাম। ইভা জ্যোতিকে দেখে একগাল হেসে বলল, আমরা মাত্র কিছুক্ষণ আগে এসেছি, তুইও নেমে পড়, আজকে অনেক মজা হবে। ফারি ও ইভার সাথে তাল মিলে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নাম, আর নয়তো বড়দের ডাক পড়বে, তোমরা এক্ষুনি উঠে এসো। জ্যোতি নামতে নিলেই রোদ সবার উদ্দেশ্যে বলল, আমার গোসল হয়ে গেছে, আমি আর গোসল করব না, তোদের গোসল করার থাকলে তোরা কর, আমি গেলাম। বলেই রোদ উঠে চলে যায়। রোদকে চলে যেতে দেখে তেমন গায়ে মাখলো না কেউই। যে যার মতো জ্যোতিকে নামতে বলল, আবারও হইচই করা শুরু করলো। কিছুক্ষণ পর অনেক সময় অতিবাহিত হতেই ফারি সবার টেনশন ওর দিকে নিয়ে বলল, আজকে একটা জিনিস করলে কেমন হয়? ইভা জ্যোতি কৌতূহল নিয়ে ওর সাথে বলল, কি? এই যে আমরা সবাই এক জায়গায় অনেকক্ষণ মজা করে গোসল করলাম, এখন একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? কি প্রতিযোগিতা? কে কতক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে? ইভা জ্যোতি কি বলবে তার আগে মনি চিৎকার করে বলে উঠল, আইডিয়া তো দারুণ। সবাই ঠিক করলো বড় থেকে ছোট কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে। সেই অনুযায়ী এখানে ইভা সবার বড়, তাই ও ডুব দিল সবার আগে। সবাই গোনা শুরু করলো। 1 মিনিট 30 সেকেন্ড হতে ইভা পানি থেকে উঠে দম নিতে নিতে বলল, বাব্বা ও মা, কয় মিনিট হয়েছে রে? 1 মিনিট 30 সেকেন্ড। ফারি, এবার তোর পালা। ফারিও 1 মিনিট হতে না হতে পানি থেকে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আমি আর থাকতে পারি না, শ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এবার জ্যোতির পালা। সবার মতোই জ্যোতিও মুখ ফেংচি মেরে পানিতে ডুব দিয়েছে। প্রায় 2 মিনিটের কাছাকাছি হতে না হতেই ও পানি থেকে উঠে শ্বাস নিতে নিতে নিচের দিকে তাকিয়ে বলল, আমি নিজেরটা নিজেই গুনেছি, এবার তো আমিই জিতবো। বলে সামনে তাকাতেই পানির ভেতরে 2 পা পিছিয়ে যায়, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে আরিশ খান। ওকে দেখে জ্যোতি আশপাশটা তাকিয়ে মিনমিন গলায় বলল, ওমা, আপনি এখানে কিভাবে এলেন? এখানে তো সবাই ছিল। এটা বলে উঠে যেতে নিলেই আরিশ জ্যোতির বাঁ হাত অপর পিঠের দিকে ঘুরিয়ে চেপে ধরে একদম ওর কাছে নিয়ে আসে। এটা দেখে জ্যোতি অনেকটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে চোখ নিয়ে আরিশের দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই আরিশ হুট করেই জ্যোতির ঠোঁট দুটো ওর দুটো ঠোঁটের সাথে চেপে ধরে। জ্যোতি আরিশের এমন কাণ্ডে কিছুটা বোকা বনে যায়। ওর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করার চেষ্টা করে। আরিশের বুকে শব্দ করতে থাকে, থাপ্পাথাপ্পি করা শুরু করে, কিন্তু আরিশ ওকে ছাড়েনি, বরং জ্যোতির হাত ওভাবে পেছনে চেপে রেখে জ্যোতির চুলগুলো মুষ্টি পেছন থেকে শক্ত করে ধরে, যাতে ও নাড়াচাড়া না করতে পারে। গুনে গুনে 3-4 মিনিট পর জ্যোতির ঠোঁট আরিশ ছেড়ে দেয়। ডান হাতের বুড়ো আঙ্গুলে দিয়ে ঠোঁট মুছে আঙ্গুলের সামনে এনে জ্যোতির দিকে নেশালো দৃষ্টি তাকিয়ে আঙ্গুলটায় চুমু দেয়। অতঃপর আবারও জ্যোতিকে নিজের কাছে টেনে আনে। ঘাড়ের একটু নিচে জ্যোতির ঘাড়ের গলায় একের পর এক চুম্বন করতে থাকে। আরিশের এমনটা করায় জ্যোতি জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশকে ঠেলে সরাতে সরাতে বলল, আমাকে যেতে দিন, সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে যেতে দিন। তোকে দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কি করিস বাল, এখন একটু সহ্য করে নে, তারপর ছেড়ে দেব। জ্যোতি আরিশের এমন অসভ্যর মতো কথা শুনে গায়ে যত শক্তি আসছিল ততটা দিয়ে জোরে ধাক্কা দেয়। আরিশ সজ্ঞানে না থাকায় পানির ভেতরে কিছুটা পিছিয়ে যায়। আরিশ নিজের কাজে সফল হতে না পেরে রাগী চোখে জ্যোতির দিকে তাকায়। ওর দিকে তেড়ে যেতে নিলেই ওর চোখে পড়লো সামনের দিকে। সাথে সাথে ওর এক হাত দিয়ে জ্যোতির মাথা পানির নিচে চেপে ধরে, অন্য হাত দিয়ে মাথার চুলগুলো ঝাড়ার ভান করে অন্য দিকে তাকায়। ততক্ষণে রাদীপ তীক্ষ্ণ দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। রাদীপকে আর চোখে দেখে পানির নিচ থেকে জ্যোতিকে টেনে ওর বুকের কাছে ওঠায়। জ্যোতি পানি খেয়ে কাশতে কাশতে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আরিশ এটা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে
মুখ চেপে হাসে। যুথি এক সময় কাশি থেমে আসে, ভ্যাঁ করে কান্না করে দিয়ে আরিশের বুকে রাগ কমানোর জন্য জোরে জোরে কিল খুশি শুরু করে। একসাথে কতগুলো কিল খুশি দিয়ে শান্ত হয়ে বলল, অসভ্য লুচ্চ বেটা বলে আরিশকে ফেলে দপ দপ করে পা ফেলে ওখান থেকে উঠে চলে আসে। আরিশ তার মৌকে চলে যেতে দেখে এবারও একটু শব্দ করে হেসে দেয়। তখন যুথি ওখান থেকে রেগে মেগে এসে জামা কাপড় চেঞ্জ করে সোজা ফাড়ির রুমে চলে যায়। গিয়ে দেখে ফাড়ি হেসে হেসে ফোনে কথা বলছে। এটা দেখে তো যুথির রাগ আরও খেপে যায়। তেরে গিয়ে কান থেকে ফোনটা নিয়ে ঠাস করে কেটে দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোরা তখন আমাকে না বলে রেখে আসছিলি কেন? ভাইয়া তখন আমাদের ওখান থেকে চলে আসতে বলেছিল, তাই আমাকে রেখে চলে আসবি? আমাকে নিয়ে আসবি না? তোকে কিভাবে নিয়ে আসবো? তুই তো পানির নিচে ডুব দিয়েছিলি। অসভ্য মাইয়া, জানিস ও আমার সাথে কি অসভ্যতামি করেছে? ফাড়ি যুথির কথায় কৌতূহলে নিয়ে দুই হাত গালে দিয়ে বলল, কি করেছে রে? উনি আমাকে যুথি বলতে গিয়েও থেমে যায়। যুথির অর্ধেক বলে কথা থেমে যেতে দেখে ফাড়ি তারা দিয়ে বলল, বাকিটুক বল কি বলেছে? যুথি মাথা চুলকি আমতা আমতা করে বলল, কিছু না আমি যাই বলে ভো দৌড় লাগায় যুথি। ফাড়ি যুথিকে যেতে দেখে মুখ টিপে হাসে। সময়টা সূর্য ডোবার ঠিক সন্ধ্যা 7টা। চারপাশটা লালচে আবরণে কমে গিয়ে অন্ধকার হয়ে গিয়েছে। ফাড়ি যুথি এতক্ষণ ছাদে বসে আড্ডা দিচ্ছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে যার রুমে চলে যায়। রুমে যেতেই রাদিফের ডাকে ওরা দুজনেই নিচে আসে। যুথিকে আসতে দেখে রাদিফ মুচকি হেসে বলল, তোমাদের তো কালকে পরীক্ষা নেই তাই না? যেহেতু তোমাদের কালকে পরীক্ষা নেই, আমরা সবাই বাইরে ঘুরতে গেলে কেমন হবে? রাদিফের কথায় রোদ, ফাড়ি, ইভা, মনি সবাই রাজি হয়ে যায়। যুথিও বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। ব্যাস, সবার উত্তর হ্যাঁ হওয়াতে রাদিফও ভীষণ খুশি হয়। তাই সবাই রাতে প্রকৃতি দেখবে বলে এটাই ঠিক করলো। যে ভাবা সেই কাজ। যে যার রুমে খুশি মনে রেডি হতে চলে যায়। সবার অবস্থা গুলশানের লেক পার্কে। সন্ধ্যাবেলা মনোমুগ্ধকর হিমেল বাতাসের সাথে রোমান্টিক পরিবেশ। চারদিকে ঝিলিক বাতির সংমিশ্রণ, যেটা পরিবেশের ভিউকে আরও বাড়িয়ে দিয়েছে। আশেপাশটা অনেক দোকানপাট বসেছে। সবাই চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে ব্যস্ত। আর যথি তো মহা খুশি। এই 7 বছরে ওর মনে হয় না কেউ রাতের বেলা ওকে এভাবে ঘুরতে নিয়ে এসেছে। তাও সব সময় আয়ানকে নিয়ে আসতে হতো, আবার কিছুক্ষণ ঘুরে আয়ানের সাথে চলে যেতে হতো। আর সন্ধ্যাবেলা আসতে পেরে তো কথাই নেই। সবাইকে রেখে একলা একলা ঘুরতে ব্যস্ত যুথি। প্রায় আধা ঘন্টা খানিক সময় যেতে না যেতেই কোথা থেকে জানি আরিশ স্পিডে বাইক নিয়ে এসে যুথির সামনে দাঁড়াতেই যুথি 2 পা পিছিয়ে যায়। আরিশের রাগে 2 চোখ দেখে জামার 2 সাইডে শক্ত করে মোট করে চেপে ধরে। তখনই ওর কানে আসে গম্ভীর কণ্ঠের সুর, কিছু বাইক কম, এক্ষুনি বাইকে ওঠ।